এর ক্ষেত্রে কি একটা নাম প্রয়োজন হয়। এক সেকেন্ড। এটাকে বলতেছি কি আমরা ডোমেন। তো একটা ওয়েবসাইট যখন আমরা করতে যাব তখন কি আমার একটা নাম প্রয়োজন হবে, যে নাম দিয়ে আমি অ্যাক্সেস করব। তো এরকম মনে করেন বিভিন্ন নাম থাকতে পারে, যেমন বাংলাদেশের ভিতরে আমরা যে এরকম নাম জানি facebook.com, youtube.com, অথবা মনে করেন প্রথম পত্রিকার সাইট প্রথম আলো.com, অথবা মনে করেন pinterest.com, অথবা আরো আছে .net দিয়ে হইতে পারে। আমরা কি কি ধরনের ডোমেনের এক্সটেনশন দেখতে পাই। এক্সটেনশন মানে সামনে যেই এই যে .com এই অংশটা কি ডট এই অংশটা। তো এইখানে আমরা দেখি সাপোজ হয়ে যে আমরা প্রবেশ করি, সাপোজ আমি এখানে একটা নাম লিখলাম, সাপোজ কি নাম লিখবো, এটি আমি এটাতে সার্চ দিলাম এখানে। দেখেন কত ধরনের আছে, .net, .org, .space, .top, .me, .site, .online, .lif, .fun, .info, .a দেখেন এভাবে এরকম আরো আছে। এবং আরো যদি আমি দেখতে চাই আরো আছে, আরো আছে, এরকম আরো আছে, এরকম মানে মনে করেন যে বিভিন্ন ধরনের ফান ইনপুট টপ এরকম আছে। তবে সবচেয়ে বেশি ইউজ করি আমরা .com। তো মানে এখানে যেমন আনএভেল দেখাইছে, মানে এটা অলরেডি কেউ না কেউ নিয়ে গেছে। এখান থেকে আমরা ডোমেন সার্চ দিয়ে আমরা নিয়ে থাকি একটা ডোমেন সম্পর্কে, একটা ডোমেন। এই ডোমেনগুলি সাধারণত কি করা হয়, লিজ দেওয়া হয়। আয়না নামে একটা অর্গানাইজেশন আছে, একটা প্রতিষ্ঠান আছে যারা কিনা এই ডোমেনটা সারা ওয়ার্ল্ড কন্ট্রোল করে। এই লিজিংটা সাধারণত ১ বছর করে শুরু হয়, ১ বছর করে দেওয়া হয়। তো আমরা কেউ ৪ বছর, ৫ বছর, 10 বছর, 20 বছর ইচ্ছা মতো আমাদের মতো করে আমরা নিতে পারি। এইটা নিতে কি করলে কি হয়, একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হয়। এটা গেল আমার ডোমেনের ক্ষেত্রে শুধু নামটার জন্য। লিজ বললেন বলেন। স্যার, এটা কি একসময় নিয়ে নিবে কি স্যার? আর হুম? পারচেজ করি যদি আমি কিনে নিলাম, এটা পারচেজ করার কোনো সিস্টেম নাই, এটা অলওয়েজ লিজ হয়। একসময় তাহলে কোম্পানি আবার নিয়ে নিতে পারে নাকি স্যার? আপনি কখনো এটা পারচেজ করতে পারবেন না, এটাকে লিজ নিতে হবে। না স্যার, বুঝতে পারলাম। লিজ হলে তাহলে কি স্যার, আমরা একটা লিজ নেই, যেমন গ্রামে একটা পুকুর লিজ নিলাম, একটা নির্দিষ্ট টাইম পর মালিককে ফিরে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এই যেমন দেখেন এই ডোমেনটা সম্পর্কে আমরা যে mnclothing.com, এই যে ডোমেনটা, এই ডোমেনটা দেখেন কি হয়েছে, এই ডোমেনটা এই হচ্ছে আমার ডোমেন নেম। এই হচ্ছে রেজিস্টার ডেট, কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, ৮/১২/২০১৫ তে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। ঠিক আছে। এক্সপায়ার অন কবে এক্সপায়ার হবে, ৮/১২/২০২৫ এটা এক্সপায়ার হয়ে যাবে। তারপরে আপডেট অন, এটা লাস্ট আপডেট হয়েছে কত, ৬/১২/২০২৪ এ। ৬/১২/২০২৪ এটা আবার রিনিউ করা হয়েছে তার আগে। তো এখানে দেখেন, এখানে কি কি দেখতেছি, একটা ডোমেনের ক্ষেত্রে ডোমেন তার নাম পাইতেছি, রেজিস্টার ডেট পাইতেছি, এবং এটা তারা রেজিস্ট্রেশন করে আসতেছে। বোঝাই যাচ্ছে যে ১ বছর পর পর সে রেজিস্ট্রেশন করছে। তো ২০১৫ থেকে ২৫ সাল পর্যন্ত সেটা কন্টিনিউ করে গেছে, এবং সামনে যতদিন সে টাকা দিয়ে রেজিস্ট্রেশন বাড়াবে সে ততদিন করতেই থাকতে পারবে। বুঝতে পারছেন? এখন মনে করেন যে আপনি যে এটা কি আপনি লিজ নিতেছেন। যদি আপনি কিনে নিতেন এটা কি সম্পূর্ণ আপনার নামে হয়ে যেত। এমনকি আমরা যদি একটা ডোমেন সম্পর্কে জানতে চাই, সাপোজ আমি youtube.com সম্পর্কে জানি। youtube.com, দেখেন তাদের ডোমেন সম্পর্কে একটু জানি। তারা কত সালে প্রথম রেজিস্ট্রেশন করছে, ২০০৫ সালে করছে। এক্সপায়ার অন কবে, কবে এক্সপায়ার হবে, ২০২৬ সালে এক্সপায়ার হবে। আপডেট হয়েছে কবে, ১৪/১/২০২৫ এটা আপডেট হয়েছে। ১৫/২/২০২৬ এটা এক্সপায়ার হয়ে যাবে। এইটাও দেখছেন youtube.com সেও কিন্তু কিনতে পারে নাই। তাদের নেম সার্ভারের নাম কি, ns1.google.com, গুগল ns2, ns3, ns4 চারটা ডিএনএস মানে ডোমেন সার্ভার আছে, তাদের নেম সার্ভার ইউজ করা হয়েছে এখানে। তো গুগল মানে youtube.com যেটা দেখতেছি, তারাও কি লিজ নেওয়া। তার চেয়ে সবচেয়ে বড় কি, তার চেয়ে বড় হচ্ছে google.com। আমরা google.com দেখি। ১৯৯৭ সালে সে নিছে, এক্সপায়ার হবে কত, ২০২৮ সালে।
লাস্ট আপডেট করছে 2019 সালে আপডেট করছে, 19/9/2019-এ। তারাও কি google.com এর লিজ নেওয়া, মানে এটা কিনা যাবে না, এটা লিজ নিয়ে করতে হবে। এই গেল আমাদের একটা নামের ক্ষেত্রে। এখন আমি তো নাম পাইলাম, নাম পাওয়ার পরে আমাদের আরেকটা জিনিস আছে কি, এই নামটাকে আমার যে আমি যেটা ওয়েবসাইট, এই যে আমি মনে করেন যে whois.com, এই যে whois.com আমরা যেটা এই ডোমেনটা যে আমরা দেখতেছি, যে লেখাগুলি দেখতেছি, এই যে আমার ডিজাইনটা, এটা তো কোথাও না কোথাও রাখতে হয়েছে, তাই না? কোথাও না কোথাও তো রাখতে হয়েছে। ওই জায়গাটাকে আমরা কি বলতেছি? হোস্টিং। সেই স্পেসটাকে বলে হোস্টিং। এই হোস্টিং এর ভিতরে আবার আছে কিরকম, যে শুধুমাত্র আমার হোস্টিং আছে একটা ওয়েবসাইটে, একটা সার্ভার আছে, সেই সার্ভারে আমি হোস্টিং করছি, এখানে শুধুমাত্র আমি হোস্টিং করছি, আর কেউ করে নাই, তখন এটা হচ্ছে আমার হোস্টিং। আর যখন একটা সাইট, একটা জায়গার মধ্যে আমি অনেকগুলি ওয়েবসাইটকে হোস্টিং করব, অনেকগুলি এরকম ডোমেন নামের এগেইনস্টে হোস্টিং করব, তখন এটা বলে শেয়ার হোস্টিং বলা হয়, যেখানে অনেকগুলো ওয়েবসাইট থাকে। এই ধরনের ছোট ছোট কোশ্চেনগুলি, তো ওই যে 100টা কোশ্চেন দিয়েছি, 100টা কোশ্চেনের দিয়ে উত্তরগুলি পেয়ে যাবেন। এইখানে দেখেন এই এক্সটেনশনগুলি, যেমন HTTPS আছে কি, হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল, আর SDC সিকিউরড। HTTP মানে হচ্ছে এটা হচ্ছে সিকিউরড, S যেটা থাকবে এটা বুঝি আমরা সিকিউরড আছে, যেখানে SSL এনেবল করা আছে বা সিকিউরিটি এনক্রিপশন করা আছে, সিকিউরিটি দেওয়া আছে। আর যেগুলিতে S থাকে না সেটা সিকিউরিটি ছাড়া। তো নরমালি এখনকার ম্যাক্সিমাম ওয়েবসাইটে সিকিউরিটি বিল্ট ইন করা থাকে। এইবার আমরা আসি, আমরা কি বলতেছি, এই ওয়েবসাইটগুলির ক্ষেত্রে কি কি জিনিস লাগতেছে? দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে নাম, আর একটা থাকতেছে স্পেস। নামটাকে বলতেছি আমরা ডোমেন, আর যেখানে আমার এই ওয়েবসাইটের জিনিসপত্রগুলি থাকে সেটাকে বলতেছি আমরা কি, হোস্টিং। এরকম বিভিন্ন হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে, যেমন মনে করেন হোস্টিং গিয়ার আছে। এইবার আমি আরেকটু ডিটেলস আমি দেখি, এবিএম হোস্টে ঢুকি, এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তাহলে দেখাতে সুবিধা হবে। যেমন আমার এখানে কিছু ডোমেন আছে, আমি একটু ডোমেন দেখাই, মাই ডোমেনস। এই যে বিভিন্ন ডোমেনগুলি নেওয়া আছে, অনেকগুলি ডোমেন আছে এখানে। যেমন সাপোজ আমি এই যেমন A to Z CNS, এইটার মধ্যে দেখি আমরা এখানে ভিতরে, এইটা হচ্ছে আমার ডোমেন কন্ট্রোলার। এখানে আমার হচ্ছে ডোমেন কন্ট্রোলার বলে এটাকে। আবার হোস্টিং এর জন্য এটা হোস্টিং কন্ট্রোলারও থাকে, এটা যেটাকে আমরা সি প্যানেল বলতে পারি, কন্ট্রোল প্যানেল যেটা। এটা হচ্ছে ডোমেনের কন্ট্রোল প্যানেল। এই ডোমেনের কন্ট্রোল প্যানেল একটা, হোস্টিং এর কন্ট্রোল প্যানেল আলাদা। ডোমেন কন্ট্রোল প্যানেলের ভিতরে আমরা কি করতে পারি, এই যে সেটিং এ যেতে পারি, সেটিং এ গেলে আমরা এখানে কিছু জিনিসপত্র দেখবো, দেখি। আর আমি এই ডোমেনটা কার কাছ থেকে লিজ নিয়েছি, কে আমাকে এই সার্ভিসটা প্রদান করেছে, এভিএন হোস্ট নামে এটা কোম্পানি। তো এখানে দেখেন, প্রথম হচ্ছে ডোমেন কারেন্টলি আনলক, এটা আনলক করা আছে, লক করা নাই। এখানে ডোমেন নাম দেওয়া আছে, রেজিস্ট্রেশন ডেট দেওয়া আছে, কবে রেজিস্ট্রেশন করা হয়েছিল, 2019 সালে করা হয়েছে। ফার্স্ট পেমেন্ট এসব দেখাচ্ছে। এখানে দেখি আমরা অটো রেনুর ক্ষেত্রে নেম সার্ভার, এই যে নেম সার্ভার দেওয়া আছে, আমি এটা কোথায় হোস্ট করেছি সেটার জন্য একটা নেম সার্ভার থাকে, যে এই যে নেম সার্ভারের নাম backup1.evenhost.com, এখানে মানে এই সার্ভার এগেইনস্টে এখানে আমি এই ওয়েবসাইটটাকে হোস্ট করেছি, রেখেছি। এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এটা কোথাও হোস্ট না করাতে তাহলে এটা কিছু দেখা যেত না। এখানে আছে ডিএনএস ম্যানেজমেন্ট, তারপর প্রাইভেট নেম সার্ভার, এই জিনিসগুলো একটু অন্য জিনিস, কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে দেখেন এই যে বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে এখানে, এই ডোমেনটা কার সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকে এখানে। এখন আমরা এখানে A to Z CNS সম্পর্কে এখানে একটু দেখি, হুইজে দেখি। এখানে আমরা যে কোনো ডোমেন সম্পর্কে এই জায়গা থেকে আমরা জানতে পারি। এটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, 2017-তে। আর ওইখানে দেখাইছে ইবিএন হোস্টে দেখাইছে কবে, 2019-এ। কারণ 2019-এ ইবিএন হোস্টে আসছে, কিন্তু 2017-তে মূলত এই ডোমেনটা ফার্স্ট রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এই দেখেন নেম সার্ভার এখানে দেওয়া আছে, ওইখানে যে নেম সার্ভার দেওয়া ছিল এই নেম সার্ভার এখানে দেওয়া আছে।
আর এখানে ওইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলি রেজিস্ট্রেশন কন্ট্যাক্টগুলি দেওয়া ছিল যে আয়া খান মজুমদার এই অ্যাড্রেসগুলি দেওয়া আছে, এই অ্যাড্রেসগুলি ওইখানে ছিল। এই যে এখানে ছিল আয়া খান মজুমদার, এই যে জিনিসগুলি এখানে ছিল, এই জিনিসগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা গেল আমার ডোমেন। এবং হোস্টিংটা আমি দেখি হোস্টিংটা কোথায় কিভাবে করা থাকে, তারপর আমরা ধাপে ধাপে একটু সামনের দিকে অগ্রসর হব। এটা হচ্ছে একটা প্যানেল, ইবিএন হোস্টিং, এখানে ঢুকে এটা হচ্ছে একটা শেয়ার হোস্ট। এই সার্ভারের ভিতরে আমি অনেকগুলি ডোমেনকে হোস্ট করেছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, কোনো ইস্যু থাকে, অবশ্যই বলবেন। আবার কেউ এক্সপার্ট আছেন, ভালো পারেন। যেমন এখানে লিস্ট অফ অ্যাকাউন্ট, এখানে এই অ্যাকাউন্ট মানে এক একটা ওয়েবসাইট, একটা এই যে ওয়েবসাইট এখানে হোস্ট করা আছে। ওইটার নাম ছিল কি A to Z CNS। A to Z CNS একটা সিম্পল একটা লাইট ওয়েবসাইট, এটা স্ট্যাটিক সাইট। যেমন এই সাইটটা এখানে চলে আসছে, এই সাইটটা এখানে করা আছে। এটা আমি যখন ক্লিক করলাম যে A to Z CNS লিখলাম, .com লিখেছি, এখানে এটা চলে আসছে। সাথে HTTPS দেওয়া আছে, মানে কি এটা সিকিউর সাইট, এটা এখানে সিকিউরিটি এনাবল করা আছে। এখানে দেখেন আমার সি প্যানেলটা কিরকম থাকে, একটা সি প্যানেলে কি থাকে, একটা এই ধরনের সি প্যানেল আছে। সি প্যানেলের ভিতরে আইপি অ্যাড্রেস, কারণ এখানে একটা আইপিএস থাকে, কারণ এটা একটা কম্পিউটার আছে, এটা নেটওয়ার্কের মধ্যে আছে, সেটা একটা আইপি অ্যাড্রেস আছে। এই সার্ভারের আইপি অ্যাড্রেস এটা হচ্ছে ডোমেন নেম। এখানে হচ্ছে এই ইউজার নেম, এই হোস্টিং একটা ইউজার নেম আছে। আর এটা কন্ট্যাক্ট ইমেল, সেটআপ ডেট, এর সেটআপ ডেট হচ্ছে 2019 সালে সেটআপ করা হয়েছিল এটা এতটার সময়। তারপরে হচ্ছে কোটা মানে হচ্ছে 2 জিবি এখানে দেওয়া আছে, এই হোস্টিং এর জন্য 2 জিবি স্পেস নেওয়া আছে। ডিস্ক ইউজ হচ্ছে 560 এমবি ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে এই থিমটা, যে থিমটা দেওয়া আছে সি প্যানেলের, জুপিটার থিম ইউজ করা হয়েছে। এখানে আমি দেখি এই যে কন্ট্রোল প্যানেল, আমার একটা হোস্টিং কন্ট্রোল প্যানেল হয়েছে। এটা একটা হোস্টিং যখন হয় তার একটা কন্ট্রোল প্যানেল থাকে। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে আমরা হোস্ট করে থাকি। এখানে ইমেল টিমেল, এই যে ফাইল সার্ভার, এই যে ফাইল ম্যানেজার, আমরা এখানে ঢুকি ফাইল ম্যানেজারে। স্লো আসতেছে। ফাইল ম্যানেজারের মধ্যে মূলত আমার হোস্টিং এর সব ডাটাটা এখানে থেকে থাকে। তারপর ফাইল ম্যানেজারের ভিতরে থাকে পাবলিক এসটিএমএল। এই পাবলিক এসটিএমএল এর ভিতরে এই লোকেশনের ভিতরেই আমাদের মূল ফাইলগুলি এখানে রাখা আছে। এটা একটা স্ট্যাটিক নরমাল ওয়েবসাইট, যেখানে এখানে আমার এই ফাইলগুলি রাখা আছে এই জায়গাটাতে। এখানেই আমরা সাধারণত সব কাজ করা থাকে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, কোথায় পাবলিক এসটিএমএল এর মধ্যেই করা থাকে। তো একটা ওয়েবসাইটের কটা পার্ট বলছিলাম, একটা ডোমেন আর একটা হোস্টিং। এই হোস্টিং এর ক্ষেত্রে যখন একটা ওয়েবসাইট আমরা দেখি, সাপোজ কি ওয়েবসাইট দেখি, যে ওয়েবসাইটে দেখি না কেন, যে hois.com, এখানেই যদি আমরা দেখে থাকি এই ওয়েবসাইটের ক্ষেত্রে, একটা যে আমরা দেখতেছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটা ব্যাকএন্ডে একটা অংশ থাকে, যে ব্যাকএন্ডে যেটাকে সেটাকে আমরা ব্যাকএন্ডে কি থাকে, ডাটাবেস থাকে আমাদের ব্যাকএন্ডে। আর ফ্রন্ট এন্ড পার্ট এবং ব্যাকএন্ড পার্ট, দুইটা পার্ট থাকে। একটা ওয়েবসাইটে যখন হোস্টিং করি, একটা ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা অংশ দেখতে পাই, একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ফ্রন্ট এন্ডে কাজ করে কারা, যেমন ইউআই ডিজাইনার যারা আছে, যেমন ইউজার ইন্টারফেস ডিজাইন, ইউআই মানে ইউজার ইন্টারফেস ডিজাইন। তো এখানের ভিতরে যে ব্যাকআপে যেটা থাকে সে ডাটাবেস পার্ট থাকে। আর এটা কি বলছে, এখানে ইউআই ডিজাইন করা থাকে,
এবার আমরা দেখি যে সাপোজ এই যে এই ওয়েবসাইটটার ক্ষেত্রে যে এটা কোনো ব্যাকএন্ড নাই, কারণ কি এটা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা কোনো ডাটাবেস কোনো কিছু প্রয়োজন হয় নাই, এটা নর্মাল একটা ওয়েবসাইট। যদি আমরা ব্যাকএন্ডে যাইতে চাই তখন আমরা কি করি, ব্যাকএন্ডের জন্য আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হয়। আর নর্মালি আমাদের যে ওয়েবসাইটের ভিতরে আমরা কি মাই এসকিউএলটা বেশি ইউজ করে থাকি। মাই এসকিউএল ছাড়াও আরো ডাটাবেস আছে, মঙ্গো ডিবি আছে, আরো লাবলাবলা আরো আছে, আবার এসকিউএল লাইট আছে। আর সেটার জন্য কিরকম, এই যে পিএইচপি মাই অ্যাডমিন থেকে স্যার আমরা দেখতে, হ্যাঁ বলো, বলেন। স্যার এই ডাটাবেস বলতে কি আমরা যেমন ধরেন ওয়ার্ডপ্রেস আর লারাভেল কে বুঝি? ওয়ার্ডপ্রেস, লারাভেল, এবার বলি ওয়ার্ডপ্রেস হচ্ছে কি এটা সিএমএস সফটওয়্যার, সিএমএস, বুঝতে পারছেন? জি স্যার আর বুঝতে পারছি। কি বুঝছেন বলেন? মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে এটা সিএমএল, যেমন ধরেন আমরা যে সিএমএস, একটা ওয়েবসাইট তৈরি করি হ্যাঁ তখন আমরা কিছু কিছু জিনিস নিতে কি দুইটা আমার জানা মতো কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু দুইটা সবচেয়ে জনপ্রিয়, একটা হচ্ছে লারাভেল দিয়া করতে পারি আমরা ওয়েবসাইট, অথবা ওয়ার্ডপ্রেস। দেখেন এটা হচ্ছে সিএমএস সফটওয়্যার লিস্ট, দ্রুপাল, জুমলা, ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার স্পেস, শপিফাই, হাবস্পট, ম্যাজেন্টো, আর কন্টেন্টফুল। এই দেখছেন এগুলি আমাদের নরমালি ইউজ হয়ে থাকে, এগুলি সব হচ্ছে সিএমএস সফটওয়্যার, বুঝতে পারছেন? আর সিএমএস সফটওয়্যার মানে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে সিএমএস সফটওয়্যার। সিএমএস সফটওয়্যার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যে ওয়ার্ডপ্রেসের কথা বলছেন এটা হচ্ছে সেই ওয়ার্ডপ্রেস। আর আপনি যে লারাভেলের কথা বলছেন সেই লারাভেল কি এখানে আছে? না স্যার নাই। নাই। দেখেন এখানে লারাভেলটা নাই, তাহলে লারাভেল কোনো সিএমএস সফটওয়্যার না। লারাভেল হচ্ছে কি একটা ফ্রেমওয়ার্ক। কিসের ফ্রেমওয়ার্ক? পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা ওইগুলি আসতেছি আমরা সামনে, আগে আমরা এটা এগুলি সম্পর্কে ধাপে ধাপে একটু ধীরে ধীরে অগ্রসর হই। তো এখানে আমাদের কি, এখানে হচ্ছে নরমালি এটা একটা স্ট্যাটিক সাইট যেখানে ব্যাকএন্ডে কিছু প্রয়োজন হয় না, আবার কেউ ইউজ করলে করতে পারে। আর একটা হচ্ছে কি ডাইনামিক সাইট। ডাইনামিক সাইটে মানে কি, যে ডাইনামিক সাইটগুলি হচ্ছে গিয়ে আমরা এটার প্রয়োজন মতো করে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের ডাটা চেঞ্জ করতে পারবো। সেই ডাইনামিকের ক্ষেত্রে আমাদের কি এটা দুইটা পার্ট থাকে, এটা ফ্রন্ট এন্ড থাকতেছে আবার ব্যাক এন্ডে থাকে। ব্যাক এন্ডের ভিতরে কি করা হয়, ওইখানের ভিতরে আমরা ডাটা স্টোর করে বা বিভিন্ন ধরনের কাজ, যেমন মনে করি নাম, বিভিন্ন নির্দিষ্ট সার্ভিস, অথবা যে ডাটা ভিতরে ইন্টারনাল ডাটা, এগুলি আমরা সময় সাপেক্ষে বিভিন্ন সময় অটোমেটিক্যালি একটা ইউজারই চেঞ্জ করতে পারে। সেক্ষেত্রে আমাদের ডেভেলপার যারা ওয়েব ডেভেলপার আছে তাদের সহযোগিতা করার প্রয়োজন হয় না, নিতে হয় না। কিন্তু স্ট্যাটিক সাইটগুলি কি, সেটা হচ্ছে যেরকম তৈরি করা হয় ওইরকমই থাকে। আর স্ট্যাটিক সাধারণত ইনফরমেটিভ যে সাইটগুলো এগুলো সাধারণত স্ট্যাটিক সাইট হয়। আর যেমন মনে করেন যে আমাদের যে ই কমার্স সাইট অথবা এই টাইপের আর কি সাইটগুলি আছে, এগুলি সাধারণত ডাইনামিক করা হয়। আবার নর্মাল অফিস আদালতে ইনফরমেটিভ সাইটও ডাইনামিক করে থাকে। অনেক সময় যে অ্যাড্রেস চেঞ্জ বা নির্দিষ্ট নির্দিষ্ট কিছু পেজ ডাইনামিক করা হয়, তখন ফুল ওয়েবসাইট অ্যাকচুয়ালি ডাইনামিক করার প্রয়োজন হয় না। কারণ একটা কোম্পানির বেসিক ইনফরমেশনগুলি সবসময় একই থাকে, কিছু কিছু ইনফরমেশন শুধু চেঞ্জ করতে হয়। যেমন মনে করেন যে একটা ওয়েবসাইট আছে একটা কোম্পানির, সেটার ক্ষেত্রে মনে করেন যে একটা ম্যাগাজিন সাইট আছে বা একটা ব্লগ সাইট আছে, ওইগুলি সবসময় কি আপডেট হইতে থাকে, ওই অংশটাকে ডাইনামিক করা হয়, ওটা হচ্ছে পার্শিয়াল ডাইনামিক সাইট বলা যেতে পারে। এখন আমি এসে যে ডাটাবেসটা আসলাম, এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসের নাম কি মাই এসকিউএল। এখানে দেখেন এই যে একটা ডাটাবেস আছে, এখানে এই ডাটাবেসের এগেইনস্টে দেখেন আমার কিছু টেবিল করা আছে, এই যে হচ্ছে টেবিল করা আছে, এবং প্রতিটা টেবিলের মধ্যে আমাদের কিছু ডেটা আছে, যে অ্যাডমিন, মেনু, কিছু নাই তেমন, সিম্পল সেট, তো পাসওয়ার্ড রিসেট, স্লাইডার্স, এবং এখানে কিছু ইউজার তৈরি করা আছে, ইউজার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হলে আমাদের একটা কি দেখলাম, ডাটাবেস।
এটা সিম্পল ছোট ওয়েবসাইটের ছোট ডাটাবেস। তো এই ডাটাবেসের ক্ষেত্রে দেখেন আমরা ডাটাবেস ম্যানেজ করতে পারি, ক্রিয়েট করতে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে আমরা কি করতে পারি, সরাসরি ওই ওয়েবসাইটের যে ডাটাবেসে কি অবস্থা টেবিল ক্রিয়েট করে দেখতে পারি। এই যে ম্যানেজ মাই ডাটাবেস, এই ডাটাবেসে এই অপশনে গিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের ডাটাবেস তৈরি করতে পারি। যেমন এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের নাম এটা তৈরি করা হয়েছে, এটা এখানে রিনেম করা যায়, নতুন করে তৈরি করা যায়। আবার এই ডাটাবেসে চালনা করার জন্য একজন ইউজারও আছে। এই যে ইউজারের নাম কি, একই নামে অনেকটা এ টু জেড সিএনএস এ টু জেড, এটা হচ্ছে তার ইউজার নেম। এই ইউজার নেমের এগেনস্টে তাহলে আমাদের একটা ডোমেন থাকে, ডোমেনের ক্ষেত্রে একটা ডিএনএস দেওয়া থাকে, সেখানে হোস্টিং করা থাকে। এই হোস্টিং এর মধ্যে আমরা ওয়েবসাইট তৈরি করি, সেখানে একটা ফ্রন্ট এন্ড থাকে যেখানে ইউআই বিভিন্ন ডিজাইন পার্ট থাকে, আর একটা ব্যাক এন্ডে একটা অপশন থাকে। আর এখন আসেন আমার যে এই যে ওয়েবসাইট যে ডিজাইন করা হয়েছে, আমরা কোডগুলা দেখি। যেই যে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে, সেই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের কোড করতে হয়েছে। লেভেল আপ, যেমন দেখি index.html এডিট, এই যে কোড করা হয়েছে শুধু HTML ফাইল আকারে এটা কোড করা হয়েছে, সিম্পল কোড এখানে আছে। এটা চাইতে আমরা আরেকটু দেখি, যেখানে অন্য একটা ওয়েবসাইটে যেতে পারি, স্ট্যাটিক। এখানে সিএসএস এর কোড আছে, যে জাভাস্ক্রিপ্ট এর কোড আছে, এখানে আছে কিছু মিডিয়া আছে। আচ্ছা আমি একটা অন্য ওয়েবসাইট ঢুকি, এটা কি সিম্পল ওয়েবসাইট, তো তেমন কিছু নাই এখানে। এটাও যদিও সিম্পল, এটা দেখি ওর চেয়ে একটু বেশি আছে। ফাইল ম্যানেজার, দেখেন এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে। মূলত এই যে ডাব্লিউপি লেখা আছে না ফাইল এক্সটেনশনের সামনে, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সাইট। এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে একটা ডাইনামিক সাইট। ওয়ার্ডপ্রেস সাইটগুলি কি সিএমএস বেস, এটা সিএমএস ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা সাইটই ডাইনামিক সাইট, এবং সেটার ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইউআই থাকে আর একটা ব্যাকএন্ড থেকে থাকে। যেমন মনে করেন যে এটার ক্ষেত্রে আমি যদি কোডটা দেখতে চাই, কোডটা কিরকম দেখি, সাধারণত ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা গুই মোডের অনেকটা কিছু কিছু এই যে এখানে সব দেখেন পিএইচপি কোড, এখানে সব পিএইচপি কোড ইউজ করা হয়েছে। এখানে আমরা কোডটা দেখতেছি, কিন্তু ওয়ার্ডপ্রেসে সাধারণত আমরা কাজ করি কিভাবে, ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে, আর কিছু কিছু আমাদের কোডে চেঞ্জ করতে হয়, কারণ এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে কন্টেন্টটা আমরা জাস্ট ম্যানেজ করে থাকি। আর এইটার ক্ষেত্রে দেখেন আমাদের একইভাবে আমরা চাইলে কি করতে পারি, যে ডাটাবেজের ক্ষেত্রে এখান থেকে ডাটাবেসটা আমরা দেখতে পারি বা তৈরি করা হয়ে থাকে, এখানে কোনো ডাটাবেস আপডেট ডিলিট করা যায়। আর এখানে পিএইচপি দিয়ে কি করা হয়েছে, পিএইচপি দিয়ে ডাটাবেসটা আমরা দেখতে পাই। এবং এখানে ভিতরে দেখেন আরো আছে যে ইমেল অ্যাকাউন্ট, এখানে আমরা যে কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করা, ট্র্যাক করা, যে ইমেলের সম্পর্কে আর কি, যেটা সমস্ত ইমেল কোশ্চেন, এটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্টের কোশ্চেন করে থাকে। এখানে ডাটাবেস কোশ্চেন থাকে, এখানে ডোমেইন কোশ্চেন থাকে, এখানে ম্যাট্রিক্স এবং সিকিউরিটি সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, অ্যাডভান্স এবং পারফরম্যান্স বেস বিভিন্ন ধরনের জিনিস থেকে থাকে। এই পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে গেলে আমরা এখানে দেখতে পারবো তার ডাটাবেজের অবস্থানটা, ডাটাবেজের কি অবস্থা আছে। একইভাবে আসে নাকি,
স্লো কাজ করতেছে নেট। আচ্ছা, এই যেমন এখানে আছে কি, এই যে একটা ডাটাবেজ আছে, এই যে ডাটাবেজের মধ্যে এখানে অনেকগুলি টেবিল এখানে করা আছে এবং ইউজার মধ্যে এখানে একটা ইউজারই করা আছে সিএআর নামে, এই ইউজার। দেখেন এখানে দেখেন এই যে পাসওয়ার্ড কি আছে, এনক্রিপ্ট করা আছে, এনক্রিপশন অবস্থায় আছে, যার কারণে আমরা এখানে পাসওয়ার্ডটা দেখতে পাই না। এই ওয়েবসাইটগুলিতে সাধারণত এই পাসওয়ার্ডগুলি দেখা সম্ভব হয় না, পাসওয়ার্ড আমরা ভাঙতে পারি কিন্তু দেখা যায় না। এখানে বিভিন্ন ধরনের এই যে ওয়েবসাইট বিভিন্ন টেবিল জিনিস গেছে, এটা হচ্ছে মাই এসকিউএল এর, এখানে সাধারণত প্রত্যেকটা মাই এসকিউএল এর আর ইন্টারফেস হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে আমরা এখানে দেখতে পাই। তাইলে আমরা দেখলাম কি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ডোমেন প্রয়োজন হয়, একটা হোস্টিং প্রয়োজন হয়ে থাকে। আর একবার বলছিলাম ল্যারাভেলের ব্যাপারে। ল্যারাভেল হচ্ছে মূলত একটা ফ্রেমওয়ার্ক, কিসের, পিএইচপি ফ্রেমওয়ার্ক। এখানে পিএইচপি শুধু ফ্রেমওয়ার্ক, শুধু ল্যারাভেল সেটা না, এখানে আমরা লিখি পিএইচপি ফ্রেমওয়ার্ক লিস্ট। দেখেন পিএইচপি ফ্রেমওয়ার্ক কি কি আছে। ল্যারাভেল একে সবার আগে চলে আসছে ল্যারাভেল, কারণ ল্যারাভেলটা বর্তমানে প্রচুর সেই লেভেলে পপুলার। আগে ছিল কোডিগনেটরটা সবচেয়ে বেশি পপুলার ছিল, তারপর চলে আসছে ল্যারাভেল পপুলার, এছাড়া দেন কেক পিএইচপি, ওয়াইআইআই, তারপর হচ্ছে কোডিগনেটর, পাইকন, দেখেন কতগুলো আছে এখানে। এগুলি সব হচ্ছে আপনার পিএইচপি ফ্রেমওয়ার্ক। আর এই যে আরেকটা আছে জেকুয়েরি, জেকুয়েরিটাও ইউজ করা হয় প্রচুর পরিমাণে। এর মধ্যে মোটামুটি এই যেগুলি আছে এগুলি মোটামুটি প্রচুর পরিমাণে ইউজ হয়, তার চেয়ে সবচেয়ে বেশি এখন বর্তমানে পপুলারিটি পাইছে বেশি কি, ল্যারাভেল। এর সব পিএইচপি ফ্রেমওয়ার্ক। এবার তাহলে একটা ওয়েবসাইট যদি আমরা ডেভেলপ করতে যাই, প্রথম আমার কি করতে হবে, একটা ডোমেইন নেম নিতে হবে, তারপর কি নিতে হবে, একটা হোস্টিং নিতে হবে, তারপর সেই হোস্টিং এর ভিতরে আমাদের যদি ডাইনামিক হয় তাহলে ফ্রন্ট এন্ডের জন্য চিন্তা করতে হবে এবং ব্যাক এন্ডের জন্য আমাদের ডাটাবেজ নিতে হবে। তারপরে সেই হোস্টিং এ আমরা কি করব, এটাকে সিকিউর করার জন্য এখানে এসএসএল বিল্ডিং করতে হবে, এসএসএল লাইসেন্স নিয়ে ওখানে এসএসএল করতে হবে। এখন বর্তমানে অনেক আছে, যেমন আমরা যারা সার্ভিস প্রোভাইড করে আমাদের কাছে, যেমন আমরা যখন নিয়ে থাকি, সাপোজ আমি যখন ইবিএম এ ঢুকছিলাম, ইবিএম হোস্টে আমরা ঢুকেই তো এটা লগইন করা আছে না, লগইন করা নেই। দেখেন এরা যখন সার্ভিস প্রোভাইড করে, দেখেন কি কি দেয়, ফ্রি এসএসএল ইনস্টল, মানে অনেক সময় এরা কি করে ফ্রি এসএসএলটা ফ্রি দিয়ে দেয়। এই এসএসএল ইনস্টল করলে আমরা কি করতে পাই, এখানে এইচটিটিপিএস দেখতে পাই, এই যে এইচটিটিপিএস দেখতে পাই। এই এইচটিটিপিএস থাকলে কি হয়, আমাদের এই একটা ওয়েবসাইট থেকে যত ডাটা আদান প্রদান হচ্ছে, আমি যখন কম্পিউটার দেখতে পাচ্ছি, এগুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে এবং এনক্রিপ্ট থেকে আমাদের এখানে ডিক্রিপ্ট করে দেখায়। আবার আমরা যদি কোনো ডাটা দেই, সেটাও এনক্রিপ্ট অপশনে গিয়ে ওইখানে ডিক্রিপ্ট করে এন্ট্রি হয়। মানে এখানে যত ধরনের আদান প্রদান হচ্ছে, এই এনক্রিপশন আর ডিক্রিপশনটা কিরকম হয়, কারণ এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কোথায় আছে, সার্ভারের মধ্যে আছে। সার্ভারটা আছে, মনে করেন যে এই সার্ভারটা আমি যেটুকু জানি যে জার্মানিতে আছে, জার্মানি ইউকেতে আছে, সরি ইউকেতে আছে। তো ইউকেতে আছে, তো ইউকে থেকে মানে সেই লন্ডন থেকে বাংলাদেশে আসতেছে, কত কিছু হয়ে আসতেছে, এক মুহূর্তে ক্লিক করলে চলে আসতেছে। এই যে আদান প্রদান ল্যান্ড, এই যে আসা যাওয়া হইতেছে, তো এই আসা যাওয়ার এই পথের এই পার্টটুকু কিরকম হইতেছে, এনক্রিপ্টেড অবস্থায় ডাটা আসতেছে যাইতেছে। আমার কাছে এটা সার্টিফিকেশন আছে, এই জিনিসগুলো আমরা বুঝবো, আমাদের আছে সিকিউরিটি পার্টে, আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সেকশনে আমরা মনে হয় একটা ক্লাস পরে মনে সিকিউরিটি পার্টে চলে যাব। তো সিকিউরিটি সেকশনে এই জিনিসগুলি আছে। তো সো তখন আমরা বুঝবো যে বিষয়টা কিরকম, যে সংক্ষেপে একটু বুঝে নেই। এখানে আসার পথে এই যে আসা যাওয়ার এই পথগুলিতে এখানে কি হইতেছে, কোনো হ্যাকার ঘাপটি মেরে বসে থাকতে পারে। তাহলে এনক্রিপ্ট হয়ে থাকলে হ্যাকার কি পাবে, এনক্রিপ্টেড ডাটাটা পাবে। আমি একটু ডাটাবেজে দেখাইছিলাম যে পাসওয়ার্ডটা কিরকম এনক্রিপ্টেড অবস্থা দেখা দিতেছে, ওই অপশন থেকে কখনোই বোঝা যাবে না যে এখানে পাসওয়ার্ডটা কিরকম ছিল। একইভাবে কোনো ডাটা হয়ে যায়, প্রত্যেকটা ডাটা এখানে এনক্রিপ্টেড অবস্থায় আসে এবং এই ওয়েবসাইট থেকে একটা সার্টিফিকেশন দেয়, সেই সার্টিফিকেশন দেওয়া অনুসারে আমার কাছে কি হয়, ওই ডাটাটাকে ডিক্রিপ্টেশন অনুসারে আমি দেখতে পাই।
আবার আমি যখন ডাটাটা দিব সেটা এনক্রিপ্টেড অবস্থায় যাবে, যে সার্ভারের কাছে আবার ডিক্রিপশনে কি আছে সে কি দিয়ে এটা ডিক্রিপ্ট করে ওইখানে সার্ভারে সে স্টোর করে রাখে। এক সেকেন্ড। তো এই এসএসএলটা দিলে এই একটা সুবিধা পেয়ে থাকি। এবং আরেকটা সুবিধা হয় কি, যে কেউ কোনো ভেন্ডর বায়ার বা অনেকে আছে যারা কিনা এই এসএসএল থাকলে সেফ মনে করে, যেখানে আমার কোনো ধরনের ব্যাংকিং লেনদেন করলে যেখানে টাকা পয়সা লেনদেন থাকে ওইখানে সে আর রিস্ক ফ্রি থাকতে পারে। মনে করেন যে আমি কোনো ব্যাংকিং কোনো একটা প্রোডাক্ট কিনবো অনলাইন থেকে, তখন আমি যখন আমার কার্ডটা দিব এখানে অ্যাক্সেস করাবো, যখন যদি আমি দেখে নেই HTTPS নাই তখন তো আমি অ্যাক্সেস করবো না। অ্যাক্সেস যদি আমি করি তখন কি হবে, আমার একটা রিস্ক থেকে যায়, আমার কার্ডের ইনফরমেশনটা মাঝখান থেকে কোনো হ্যাকার হ্যাক করে নিয়ে গেলে তখন আমার কার্ডের থেকে কি করতে পারবে, সে টাকা পয়সা নিয়ে যেতে পারবে। আর এনক্রিপশন অবস্থায় থাকলে সেই জিনিসটা রিস্ক ফ্রি থাকা যায়। আচ্ছা, যেমন এইসব জায়গা থেকে আমরা কি করি, হোস্টিং করতে পারি। যে জন্য হোস্টিং, এখান থেকে হোস্টিং সে দিচ্ছে, ওয়েব হোস্টিং আমরা সহজে এখানে হোস্টিং ডোমেইন এইভাবে সার্ভারটি নিয়ে নিতে পারি। নেওয়ার পর আমার যখন হোস্টিং হয়ে গেল, ডোমেইন নেওয়া হয়ে গেল, হোস্টিং নেওয়া হয়ে গেল, এখন আমি ওয়েবসাইট করব। তো ওয়েবসাইট করতে গেলে আমার কি প্রয়োজন হবে, ওয়েবসাইট করতে গেলে আমি ডোমেইনও পাইলাম, হোস্টিংও পাইলাম। হোস্টিং পাইলাম মানে আমার জায়গা পেলাম যেখানে আমি ওয়েবসাইট রাখতে পাবো। তখন আমাকে চিন্তা করতে হবে আমি কি ধরনের ওয়েবসাইট তৈরি করবো, তার উপরে আমি ডিজাইন করব। এই ডিজাইনিং করার জন্য আমার কি কি প্রয়োজন আছে এখন, এর জন্য প্রথমেই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জানা HTML। সবার আগে আমার প্রয়োজন জানা HTML। তো মানে আমি যেসব সফটওয়্যারগুলি তৈরি করব তার মধ্যে মানে যেমন যে কোনো প্রোগ্রাম শেখার আগে আমাদের সবার আগে প্রয়োজন হয় কি, সি জানা, যেটাকে বলা হয় সি, প্রোগ্রামিং সি জানতে হয়। একইভাবে আমাদের যদি ওয়েবসাইটে কোনো যদি কাজ করতে যাই, ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে যাই, সবার আগে আমাকে ধারণা থাকতে হবে HTML কোড সম্পর্কে। W3SCH W3 schools। আমার জানা মতে সবচেয়ে ভালো টিউটোরিয়াল বা শিখার জন্য HTML বেস্ট, মানে HTML আসলে এই W3 schools বেস্ট। এখানে দেখেন HTML, CSS, JavaScript, SQL, Python, Java, PHP, এই অনেক কিছু এখানে আপনার শেখায়। তো নরমালি আমরা HTML সম্পর্কে জানি, HTML এ কি রকম কি হয়। আমি এর উপরে শীট এখন আপনাদের তৈরি করে নেই, তবে একটা শীট করে দেব। অবশ্যই প্রতিটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় আপনারা, এবার গত পরীক্ষাতে আমি দেখেছি যে অনেকে আপনারা শীট নিয়ে যান নাই, বা প্র্যাকটিক্যালের পরীক্ষার সময় কোনো প্র্যাকটিক্যাল হয় নাই বলতে পারেন, বা এই ব্যাপারে কেমন জানি ব্যাপারটা। আপনাদের মনে হয় এটা করে শীট নিয়ে যাওয়া দরকার লেখার জন্য। হয়তো অনেকে নিয়ে গেছেন, অনেকে নিতে পারেনি। কিছু কিছু সাবজেক্টে নিয়ে যাওয়াটা ভালো, উত্তম। যাই হোক, ওটা কলেজ থেকে দেওয়া যাবে। এই ব্যাপারে পরে আমরা পরীক্ষার আগে দিয়ে একটা কথা বলবো, যাতে প্র্যাকটিক্যাল শীটের ব্যবস্থা করে দিতে পারি। তাহলে ওইটা একটা শীট বানিয়ে নিয়ে গেলেন। আর শীটগুলি কিরকম হবে, কিভাবে নিতে হবে, যারা সায়েন্সের হয়তো অনেকে জানেন, যারা আর্টসের আছেন বা কমার্সের আছেন তারা জানতেও পারেন, আর যারা জানেন না তাদের জন্য উপকার হবে। এখন দেখেন, একটা HTML কোড লেখার সময় আমাদের যে এখানে কিছু ট্যাগ থাকে, কিছু জিনিস থাকে, একদম বেসিক ক্ষেত্রে কিরকম হয় সেই জিনিসটা দেখতেছি। একটা HTML এর কোডের ক্ষেত্রে দেখেন, প্রথমে আমার কিছু HTML একটা ট্যাগ ইউজ করা হইতেছে। এটা হচ্ছে কিরকম, কোডটা কিভাবে লেখা হইতেছে, প্রথম HTML দিচ্ছে। উপরে যে একটা জিনিস আছে ডকুমেন্ট টাইপ HTML, এই অংশটা এখানে দেওয়া আছে। এই অংশটা দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, দেওয়াটা উত্তম, না দিলেও কোনো সমস্যা নাই। এখানে দেখেন কি HTML কোডটা স্টার্ট করা হয়েছে এখান থেকে। তারপর হচ্ছে হেড, এটা হচ্ছে হেড পার্ট। এই হেডের ভিতরে গেছে টাইটেল, পেজ টাইটেল। এই টাইটেলটা হচ্ছে কোথায় টাইটেলটা শো করে, এই দেখুন এখানে দেন HTML টিউটোরিয়াল, যে উপরে টাইটেলটা দেওয়া আছে এখানে, এই টাইটেলটি হচ্ছে এই যে টাইটেলটা। তারপরে আসেন আপনাদের এই যে হেড ক্লোজ, এই ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে, হেড ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে, এখানেই শেষ। তারপর বডি ট্যাগ ইউজ করা হয়েছে, এই যে বডি ট্যাগ,
বডি ট্যাগ যখন ইউজ করা হয়েছে তখন কি হয়েছে, এই যে বডি ট্যাগটা ক্লোজ করেছে, মাঝখানে আমার এই দুইটা লাইন শো করবে। এটা হচ্ছে H1 ট্যাগ, H1 শেষ। এটা হচ্ছে হেডার 1 ক্লোজ, এবং এখানে হচ্ছে দিস ইজ এ হেডিং, এটা দিস ইজ এ হেডিং। এখানে একটা প্যারা খোলা হয়েছে প্যারা ট্যাগ দিয়ে, দিস ইজ এ প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে বডিটা ক্লোজ। এই বডি থেকে এই বডি পর্যন্ত যতটুকু শো করা হইতে লেখা হইতেছে এতটুকু শুধু আমরা একটা ওয়েবসাইটে ওয়েব পেজে দেখতে পাই, একটা ওয়েবসাইটের ভিতরে ওয়েব পেজে আমরা এতটুকু দেখতে পাই। আর এখানে কি আছে, ডট, এই যে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখানে শুধু আছে কি HTML কোড দেওয়া আছে এই জায়গাটাতে। তো এই জায়গাটা এখানে আমরা এটা দেখতে, এটা দিয়ে ক্লোজ করা হয়েছে HTML এর পেজটা। তাহলে এই যে অংশটা আছে এতটুকুই হচ্ছে আমার প্রোগ্রাম, উপরটা দিলে সমস্যা না দিলে সমস্যা নাই। তো এইটা দিয়ে আমরা দেখতে পাবো কি, এটা আমরা সি HTML এক্সাম্পল দেই, এক্সাম্পল, আরে এক্সাম্পল তো এখানেই আছে, এক্সাম্পল দেখে লাভ কি, রয়েছে ট্রাই ইয়োরসেলফ, মানে আপনি এখানে এক্সারসাইজ করতে দেখতে চাইলে দেখতে পারেন। এখানে দিলে এখানে আউটপুটে কি আসবে সেটা দেখতেছেন। এই যেমন এখানে দেওয়া আছে দিস ইজ হেডিং, এই যে হেডিংটা এখানে আসছে, এখানে আপনারা দেখতে পারতেছেন এই জিনিসটা। এই কোডটা লেখলে কি হবে সেটা এই পাশে দেখতে পারতেছেন। এই যে বডির যে পার্টটা আছে সেটা এখানে আসছে, এখানে আমরা যদি চেঞ্জ করে দেখতে চাই দেখতে পাই। দিস ইজ মাই ফার্স্ট পেজ, আমি এতটুকু লিখলাম, এবং এখানে আছে H1 দেওয়া আছে, H1 এ বড় দেখা যাচ্ছে, H2 দিয়ে দেই, এখানে S2, তো S2 দিলে কি হয়, H1 যদি এই সাইজ হয় S2 দিলে কি হবে, আর একটু ছোট হয়ে যাবে। H1 সবচেয়ে বড় হেডিং, রান, এই যে একটু ছোট হয়ে গেছে। সর্বোচ্চ H6 পর্যন্ত আমরা নিতে পারি। আমরা যদি কোড সম্পর্কে জানি তাহলে আমরা এই কোডগুলো এখানে করতে পারবো। আর HTML কোড খুব সহজ জিনিস, এই জিনিসটা জাস্ট আমরা প্রোগ্রাম এখানে কোডিং করি, কোড করলে কোড হয়ে যায়। নরমালি যে এটা যদি আমরা যে বোল্ড করতে চাই, আমি এখানে যে শুধু জাস্ট বি লিখে দিই তাহলে বোল্ড হয়ে যায়। বোল্ড স্টার্ট করে দিলাম, বোল্ড ক্লোজ করে দিলাম। ও যদি হেডিং এর মধ্যে বোল্ড করার দরকার নেই, এটা বোল্ড অবস্থায় থাকে, আমরা আন্ডারলাইন দিতে পারি, ইউ, আন্ডারলাইন হয়ে গেল। আমরা এখানে ইচ্ছে করলে কালার দিতে পারি, ফন্ট কালার, অত ফন্ট কালার অত কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট রেড দিয়ে দেই। বিভিন্ন ভাবে একটা কোড লেখা যায়, দেখি কি হয়। শুধু রেড দিলে হবে না, ফন্ট কালার লিখতে হবে, FONT ফন্ট, এই যে ফন্ট কালার রেড করে দিলাম, আর রেড লিখলাম রেড হয়ে গেল, গ্রিন লিখলে গ্রিন হয়ে যাবে। তো এই হচ্ছে নর্মাল একটা কোড, আমরা কোড লিখে রান করতে পারি। এখন দেখা যাক এই যে আমি কালার লিখলাম, এক জিনিস করলাম, এগুলো কি, এটা হচ্ছে স্টাইল করলাম, বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, স্টাইল। তো স্টাইলের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি, সিএসএস। এই যে সিএসএস, এখানে দেখেন বিভিন্ন ধরনের দেওয়া আছে, অনেক কিছু করতে হবে, যে HTML আর সিএসএস, এখানে কিছু কোডের স্টাইল দেওয়া আছে। এই যে এখানে দেখেন এই এক্সাম্পলটা দেখেন, এখানে প্রথম HTML এ ক্যাট দিলাম, হেডিং দিলাম, স্টাইল দিলাম, বডি এই জিনিসটা দিলাম, এখানে দিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা একটু বেসিক জিনিসগুলো এখানে দেখতেছি, পরে আমি কমপ্লিট একটা প্রজেক্ট আপনাদের করে দিব। শুরুতে
আরে সাইজ কি আছেন? শুনতে পাইতেছেন? কেউ তো কোনো কথা বলতেছে না। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, আমরা আছি আমরা। শুনতে পাচ্ছি, আমরা আছি। আছেন? আচ্ছা, এখানে কেউ আছেন যে ওয়েবসাইটে কাজ করছেন বা ওয়েবসাইট তৈরি করেছেন এই পর্যন্ত? স্যার ওইভাবে করা হয় না, টুকটাক শিখতেছিলাম। আচ্ছা, PHP, HTML, Laravel, WordPress কেউ পারেন? স্যার ওয়ার্ডপ্রেসে টুকটাক পারি স্যার, ওইভাবে হাই কিছুই পারি না স্যার। এই তো। তাহলে মানে আপনার অনেক কিছু ধারণা আছে। অনেকে আছে তো কখনো ধারণা নাই, থাকাটাই স্বাভাবিক। আহ তো সমস্যা নাই। এখানে অবশ্য আপনাদের বেশি কিছু তো দেখানোর সুযোগ নাই। কি করব? অনেক কম সময়। আচ্ছা, আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেই, সেটা হচ্ছে আর কি বলবো, কিছু বলার নেই। আচ্ছা, স্যার এত কম সময়, স্যার এত বড় সিলেবাস দেওয়া আমাদের উচিত এক্সাম স্যার। কবে হতে পারে সম্ভবত, সম্ভাব্য ডেট? সম্ভব জানুয়ারি। এটা তো এখন তো ফর্ম ফিল আপ হয়ে গেছে না, হয়তো ডিসেম্বর লাস্টের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। লাস্টে, হ্যাঁ, ডিসেম্বর লাস্টের দিকে, যখন লাস্টের দিক থেকে জানুয়ারির শুরুতে ধরে রাখেন, ডিসেম্বর লাস্টের দিকে, যেহেতু ফর্ম ফিল আপ এখন হয়ে যাচ্ছে। এখন তো নভেম্বর কয় তারিখ আজকে? 13 তারিখ। ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে আপনাদের, এই তো ডিসেম্বরের লাস্টেতে শুরু হয়ে যাবে মনে হচ্ছে। খুব অল্প সময় এই সেমিস্টার আপনারা পাচ্ছেন। মূলত নরমালি পরীক্ষাটা ফেব্রুয়ারির দিকে হওয়ার কথা হয় আর কি, কিন্তু এখন তো মনে করেন সামনে ইলেকশন আছে, অনেক ঝামেলা আছে, এর আগেই তো সব শেষ করবে। তো আপনার যদি ডিসেম্বর লাস্টের দিকে শুরু হয়, পরীক্ষা শেষ হইতে হইতে মনে করেন যে জানুয়ারি শুরুর দিকে, অথবা আরো প্র্যাকটিক্যাল সব মিলিয়ে আরো যে আছে খাতা টাতা দেখা, রেজাল্ট দেখা, যদি আগে, যত আগে হয় তত আপনাদের জন্য মঙ্গল। তো পরবর্তী একটা সেমিস্টার মনে আপনাদের সার্কুলার আসার সম্ভাবনা আছে। সেই সার্কুলার যদি আপনারা অ্যাটেন্ড হইতে পারেন, সেটা একটা টার্গেট আছে আর কি। স্যার হ্যাঁ, একটু একটু ইয়ে ওকে। থাকেন, একটা লোক বারবার ফোন দিচ্ছে, একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইজান একটু বলেন একটু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাইজান একটু বলেন। ভাইজান আমি আপনাকে একটু পর ফোন দিচ্ছি, আমি একটু একটা ক্লাসে আছি। ওকে। আচ্ছা, কি যেন বলতেছিলেন? স্যার আমি বলতেছিলাম স্যার বলেন। আপনি আমাদের শিক্ষক, আপনি ভালো করে আমাদের, আমরা স্টুডেন্ট, আপনি আমাদের ভালো করে জানেন আমাদের বেস কতটুকু শক্তিশালী। স্যার হুম, আমি বলতে চাই আমাদের বেস কতটুকু এই আইসিটি বিষয়ে। আমি বলতে চাচ্ছি স্যার, এই বেস নিয়ে আমরা কি স্যার এনটিআরসি কোয়ালিফাই করতে পারবো স্যার? ফাইটিং করতে পারবো? যারা তো আরো অনেক অভিজ্ঞ এখানে আছে, দু একজন খুব ভালো জানে পারে, কিন্তু ওভারঅল অ্যাভারেজে আমরা মোটামুটি সবাই দুর্বল এই সাবজেক্টে স্যার। একদম নতুন বিগিনার স্যার, আমরা তো জানি না। কিন্তু আমার প্রশ্ন স্যার, আমরা কি এইটুকু জ্ঞান নিয়ে আমরা কি এইবার কোয়ালিফাই? শোনেন, এইবার আপনাকে আমি বলি, এনটিআরসির জন্য যেটা আছে, এখানে আপনার যেই মেধা আছে, এটা হচ্ছে কি এনটিআরসি যে সার্টিফিকেশনের জন্য আপনার আইসিটির মেধাটা বেশি দরকার না। আইসিটির উপরে আপনার তেমন কোশ্চেন হবে না। আপনার এই ফান্ডামেন্টাল। আপনার এই সার্টিফিকেটটা বেশি দরকার। এই সার্টিফিকেটটা হলে আপনি এনটিআরসি সার্টিফিকেটটা নিয়ে এই চাকরির জন্য অ্যাপ্রুভ হবেন। এনটিআরসি সার্টিফাইড আছে এরকম অনেক আছে, কিন্তু কোনো প্রতিষ্ঠানে সে জব নিতে পারতেছে না। কারণ হচ্ছে কি, মনে করেন আপনার কম্পিটিশন সবচেয়ে বেশি হচ্ছে কিসে? বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলি অ্যাভেলেবেল ভরে ভরে আছে, কিন্তু আইসিটির টিচার খুবই কম। এখনো এই অন্য ডিপার্টমেন্টের, মনে করেন সায়েন্সের, আর্টসের, অন্যান্য ডিপার্টমেন্টের টিচারদেরকে ট্রেনিং করে নিয়ে আইসিটি ক্লাসগুলি করাচ্ছে। এই জন্য আপনাদের প্রবাবিলিটি বেশি। যদি এনটিআরসি তে যখন আপনি যদি উত্তীর্ণ হন, আপনার সহজে জবটা পেয়ে যাবেন।
যে স্যার আমি নিজেও একটা স্কুলে আইসিটি পদে প্রক্সি দিচ্ছি আর কি। বুঝতে পারিনি। হ্যাঁ, আমি নিজে একটা মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি পোস্টে আর কি একজন শিক্ষকের প্রক্সি করতেছি, মানে শিক্ষকের হুম, হ্যাঁ হ্যাঁ, মন্থলি কাজ শিক্ষকের করতেছি। দিচ্ছে। তো এখনো মনে করেন যে অনেক টিচার শর্ট আইসিটির জন্য, টিচার পাচ্ছে না। তো আমি মনে করি যে আপনারা যারা সবাই তো টিচার, ম্যাক্সিমামই তো টিচার হওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো টিচার হলে আপনারা যদি ভালো শিখেন, আপনি ভালো শিখাইতে পারবেন। আপনি যদি যত ভালো শিখতে পারবেন, আপনি তত ভালো শিখাতে পারবেন। আপনার কাছে তত ভালো কি আসবে, ভালো স্টুডেন্ট জেনারেট হবে, দেশের জন্য মঙ্গল হবে। আমি আমার দেশকে অনেক ফিল করি যে আমি চাই আপনাদের মাধ্যমে আরো ভালো আসুক, ভালো স্টুডেন্ট তৈরি হোক, দেশের জন্য ভালো কিছু হোক। তো আপনারা যত ভালো শিখতে পারবেন, আপনারা তত ভালো শিখাতে পারবেন। আর আপনি যত ভালো দিতে পারবেন, আপনি মনে করেন যে যে টিচারটা ভালো শিখাবে, সে টিচারটাও আপনাদের কি হয়, শুধুমাত্র স্যালারি দিয়ে বাংলাদেশে চলা সম্ভব না। আপনি হয়তো টিউশনি করাবার চেষ্টা করবেন। ধীরে ধীরে মনে করেন আইসিটিতে আপনার ঢোকার পরে দিয়ে এখন আইসিটি হয়তো 19 থেকে শুরু হয়েছে, 6 থেকে চলে আসবে এবং আরো স্ট্রং হবে। আপনারা যা এগুলি শিখতেছেন, এগুলি দেখা যাবে যে হাই স্কুল লেভেলই চলে আসবে। 6 থেকে 1-2 থেকেও প্রাইমারি লেভেলও আইসিটি চলে আসবে। একেবারে সহজ বিষয়। একদম প্রাইমারি লেভেল থেকে আইসিটি শুরু হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি যুগের চাহিদা, কিছু করার নাই। আগে আইসিটি ছিল ইন্টারমিডিয়েট থেকে শুরু হয়েছিল, তারপরে 19 থেকে শুরু হয়েছে, ধীরে ধীরে 6, 7, 1 থেকে শুরু হয়ে যাবে। তখন আইসিটি সবাই যেমন ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যাভেলেবেল, প্রাইভেট পড়াচ্ছে, কোচিং করতেছে, আইসিটিও করতে হবে, জি উপায় স্যার। নাই, সেটা করতেই জি হবে। তো আপনারা যত ভালো জানতে পারবেন, তত ভালো শিখাইতে পারবেন এবং তত বেশি আপনারা সেরকম পারবেন। এবং আইসিটি সাবজেক্টটা এরকম একটা বিষয়, আপনাকে, আপনি জানেন আমি এখনো কোর্স করি, এখনো ট্রেনিং করি, এখনো শিখি। আমার অনলাইনে এখনো ৩টা কোর্সে এনরোল করা আছে, রানিং এনরোল করা আছে, রানিং ৩টা কোর্স আমি এখনো করতেছি। শুধু আইসিটির কোর্স করার উপরে আমি যে কত টাকা দিছি হিসাব নাই। কত বই কিনছি, কত টিউটোরিয়াল কিনছি, অভাব নাই। আমার স্যার ম্যাক্সিমাম এটা তো হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, আমার যত জ্ঞানের ইনভেস্টমেন্ট। আমার ইনভেস্টমেন্টের জন্য না। আপনাদের এখানে আমি যা পাই এটা আমার কিছুই না। বিষয়টা হচ্ছে গিয়ে সেটা এখান থেকে এই ইনভেস্টটা মানে কি, আমার একটা ছোটবেলাতে একটা সবচেয়ে বড় আগ্রহ হচ্ছে জানার আগ্রহ। এটা হচ্ছে মেইন জিনিসটা, জানার আগ্রহ। যেইটা আসে ওইটা আমি জানতে চাই, জানার আগ্রহটাই যে মাথার ভিতরে খালি ঘুরপাক করতেই থাকে। এটা হচ্ছে একটা বড় জিনিস। স্যার আর আপনি কি আইটি সেক্টরে অন্য কোনো জব করেন নাকি? কিসের অন্য? এই আইটি সেক্টরে? হ্যাঁ, আমি তো জব করি। আমি জব থেকে আইসেই আমি আজকে বাসায় এসে ঢুকছি 8:30টায়, জাস্ট বরাবর আইসা কোনো রকমে জাস্ট আমি চেয়ারটা, কম্পিউটারটা অন করে চেয়ারটা বসছি। জি আহ, স্যার। অনেকে বুঝতে জানে না মনে হয় স্যার, যে স্যার মনে করছে যে এটার উপরই চলে, এটাই তার জব। এটা হয়তো বা একটা না ইয়া, না এটা না, স্যার এটা অন্য চাকরি করে, জানি আমরা, একটু জানি। করি টুকটাক। আইসিটি তে যারা আছে জড়িত সবাই কিছু না কিছু এক্সট্রা কিছু করে। জি আর স্যার। খুবই সেটা খুবই হচ্ছে, ভালো লাগলো স্যার, আপনার যে সুন্দর একটা একটা ইয়ে দিলেন, একটা থিঙ্কিং দিলেন স্যার। আমরা ভয় ভয় পাই স্যার, ভয় পাচ্ছিলাম যে এটা ভয় আমাদের কি পাবেন না, সম্ভব। ভয় পাবেন না। আমার কথা হচ্ছে সবাইকে আমি একটা জিনিস বলি, আপনারা পড়েন, জি স্যার। জানেন, চেষ্টা করেন জানার। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, রিল দেখেন না ভাই, শর্টস দেখেন না। এটা হচ্ছে আপনার নিজেকে শেষ করে দিয়েছেন। ছোট্ট একটা কথা বলি, অল্প একটু গল্পটা স্যার বলি।
আপনাদের সময় নষ্ট করি, যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। স্যার এই শর্টের কথা যত বলেন, শর্ট আমি দেখবো না, কিন্তু শর্ট নিয়ে কি আমি কাজ করতে পারি স্যার? হুম? শর্ট নিয়ে কি কাজ করতে পারি আমি? অবশ্যই মানে কাজ শর্ট করবেন। নিয়ে কাজ কাজ করবেন না কেন? কাজ করবেন। কিন্তু দেখবো না। কাজ করার জন্য যতদূর দেখবেন অতটুকু করবেন। কিন্তু বইয়ে শর্টস দেখবেন না। এটা আপনার স্যার আমি সময় শর্ট কোন নিয়ে কাজ আপনি করতেছি শর্টস অলরেডি। সাপোজ আমি শর্ট দেখা শুরু করছেন। কোন দিক দিয়ে আপনার 0.5 ঘন্টা 1 ঘন্টা চলে গেছে টেরও পাবেন না। জি স্যার। টেরও পাবেন না। কিন্তু আপনি শর্টস বানান। আপনার শর্টস বানাবেন আপনার ক্যারিয়ারের জন্য, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য বা নেওয়ার জন্য, কিছুর জন্য। একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া নির্দিষ্ট লেভেল পর্যন্ত 1টা 2টা দেখবেন। এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে ওই যে যেমন মনে করেন সবচেয়ে বাজে জিনিস যেটা, একজনে গেম খেলে আরেকজনে বসে, বসে গেম খেলা দেখে। একজনে বসে, বসে একটা ভিডিও বানাইছে সেটা আরেকজনে বসে বর্ণনা করে। এই ধরনের এগুলি দেখবেন না। এগুলি তো ক্রিয়েটিভিটি কিছু নাই। আপনারা যখন আইসিটি তে আছেন, লজিক্যাল জিনিসগুলো দেখতে পারেন। তো আর সাধারণত ওই শর্টস এর ভিতরে অ্যাকচুয়ালি ওইসব কিছু ইনফরমেশন থাকে না, কিছু থাকে না, বোকাস। আর আলোচনা করবেন না রাজনীতি নিয়ে, বিশেষ করে বাংলাদেশের। রাজনীতি খুব জি ভালো স্যার, জিনিস, কিন্তু খুবই ভালো বাংলাদেশের না। পরামর্শ স্যার এটা। বাংলাদেশের জিনিসটা একদম হচ্ছে ফালতু স্যার, এটা ফালতু জিনিস। ব্রেন নষ্ট করে ফেলে স্যার, এটা এই জিনিসটা এতটা খারাপ। হ্যাঁ, যত দূরে থাকবেন এসব আলোচনা থেকে, একদম বোকাস ফালতু জিনিস বাংলাদেশের। এগুলি কোনো ইয়াই না, কষ্ট লাগে যে আমরা অনেক ভালো থাকতে পারতাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মানুষ। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মানুষ। একটা মানুষের জন্য, একটা মানুষকে উদ্ধার করার জন্য, একটা মানুষের লাশ খোঁজার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। একটা মানুষের লাশকে উদ্ধার করার জন্য, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লাশ হারিয়ে গেছে, সেই লাশটাকে উদ্ধার করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। একটা মানুষ বিদেশে মারা গেছে, তার লাশটা বাংলাদেশে এনে মাটি দেওয়ার জন্য এর পিছনে লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু একটা মানুষকে মেরে ফেলার জন্য 5-10 হাজার টাকার জন্য মেরে ফেলে। তো এই সবচেয়ে মূল্যবান জিনিস মানুষটা বাংলাদেশের ভিতরে অনেক বেশি। কিন্তু এই মানুষগুলিকে সম্পদে তৈরি করতেছে না। মানে যখন আপনি মনে করেন আপনার ঘরের ভিতরে গোল্ড আছে, অনেক গোল্ড, রাখার জায়গা নাই, আপনি তো চাপে মরে যাবেন গা যদি গোল্ডটা সেটা ব্যবহার না করেন, যত মূল্যবান হোক না কেন। তো বাংলাদেশের মানুষ হচ্ছে হিউজ পরিমাণ একটা মূল্যবান সম্পদ আছে, এদেরকে যে ইউটিলাইজ করবে, এই ইউটিলাইজ করার স্বার্থে কেউ নাই। ক্ষমতায় বসবে আর শুধু মাইরে ধরে খাবে। এগুলোই কষ্ট লাগে। তো এদের ব্যবহার করলে দেশের অনেক উন্নত হইতো, অনেক ভালো হইতো। এখন যেটা হচ্ছে আমাদের পড়ায় আসি, আবেগী কথাবার্তা বলে তো লাভ নাই, বাস্তবতা অন্যরকম। এর মধ্যে নিজের সুবিধাটা, নিজের সুযোগটা, নিজেরটা নিজের মতো করে আদায় করে নিতে হবে। আচ্ছা দেখেন, আমরা এখন শুধু HTML নিয়ে কথা বলতেছি। আমরা যে ফন্টেনটা ডিজাইন করি, ফ্রন্ট সাইডটা ডিজাইন করার জন্য যেগুলি আমরা ইউজ করি, এগুলি কি? এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, এরপরে PHP, এগুলি সব হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য আমরা ইউজ করে থাকি। HTML কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS, ক্যাসকেড স্টাইল শিট, এটা হচ্ছে কি শুধু স্টাইলের জন্য তৈরি করা হয়ে থাকে। ও আরেকটা কথা আপনাদের বলি, আপনারা অবশ্যই AI শিখবেন। AI এর প্রত্যেকেই কোনো না কোনো AI এর সাথে জড়িত থাকবেন। একদম ফ্রি AI যেগুলি আছে এগুলি ইউজ করবেন। যেমন মনে করেন কোনো AI এর সাথে যুক্ত না থাকলেও, যারা আইফোন ইউজ করেন তারা সিরির সাথে যুক্ত থাকবেন, যারা নর্মাল ইউজ করেন তারা মনে করেন যে আপনার চ্যাট জিপিটির সাথে যুক্ত থাকেন। কোনো না কোনো এআই এর সাথে যুক্ত থাকবেন। এখানে কিভাবে প্রমোট লিখতে হয়, কিভাবে ইউটিলাইজ করতে হয়, এই একটা জিনিস হচ্ছে কি আপনাকে কত সুন্দরভাবে আপনি তাকে কোশ্চেন করবেন সেটা জানার জন্য। আরেকটা জিনিস হচ্ছে গুগল সার্চ। এই গুগল সার্চে ইউজ করবেন। কিভাবে সার্চ করলে আপনি ভালো জিনিস জানতে পারবেন, ভালো ইনফরমেশন নিতে পারবেন তার জন্য। কারণ সামনের যুগ আছে এআই যুগ। অবশ্যই এআই এর সাথে আপনি যুক্ত থাকবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। এবার আমি আসি আমাদের এখানে ক্ষেত্রে দেখেন এই কোডটার ভিতরে কি কি ইউজ করছে, HTML এর সাথে CSS ইউজ করছে। এই যে HTML দিয়ে কোড শুরু করা হয় এবং HTML দিয়ে কোড শেষ করা হয়। আর কি বলছিলাম, বডির মধ্যে যা থাকে এইটা টোটালটাই হচ্ছে আমরা দেখতে পাই আউটপুটে।
দেখেন এতটুকু আছে, এদের আউটপুটে দেওয়া আছে। এদিকে দেখেন মাঝখান দিয়ে আমার কি এই হেডার আছে, এই হেডার দিয়ে কি হেডার পার্ট মানে উপরে পার্টটা, হেডিং পার্টটা এটা থাকে, হেডারের মধ্যে থাকে। এর মধ্যে আরেকটা দেখছিলাম ওই সময় টাইটেল, টাইটেল থাকে কি একদম যে নামের শুরুতে উপরে নামটা থাকে সেটা টাইটেল আকারে শো করে। আর এই স্টাইলের মধ্যে স্টাইলগুলি আমরা দিয়ে থাকি। এই স্টাইলের মধ্যে যা দেওয়া আছে এগুলি হচ্ছে আমাদের সিএসএস এর কোড। যেমন দেখেন এই যে H1 আমরা ডিক্লেয়ার করছি এখানে, H1 এর ভিতরে H1 এর বৈশিষ্ট্যগুলি কি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলি দিয়ে দিছি। এই বৈশিষ্ট্যগুলি দেওয়া হচ্ছে কালার হচ্ছে কি ব্লু। এই H1 যে হেডিং ইউজ করা হবে সেখানে কালার থাকবে ব্লু হবে। ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি, কোন ফ্যামিলি ফন্টটা ইউজ করবে, এই যে ভার্ডানা, আর ফন্ট সাইজ হবে 300%, নরমাল দিয়ে 300% বৃদ্ধি পাবে। আর পি, এই যে পি যেখানে ইউজ করা হবে, পি হচ্ছে প্যারা, H1 হচ্ছে হেডিং, পি হচ্ছে প্যারা দিয়েছে, কালার হবে কি রেড, আর এই জিনিসটা হবে কি কোরিয়ার, আর এখানে ফন্ট সাইজ হবে 160%। তাহলে এটা হচ্ছে এইটা কম হবে। তো এখানে আমরা H1 ইউজ করা হয়েছে। H1 ইউজ করলে আমরা কি দেখতে পারতেছি, দিস ইজ হেডিং, এই কথাটা H1 এই স্টাইলে হয়ে যাবে। H1 স্টাইলটা কি কি আছে, কালার হবে ব্লু, ফন্ট হবে ভার্ডানা, আর এটা হবে 300%। আর প্যারাতে কি থাকবে, ফন্ট সাইজ হবে 160%, রেড এবং কোরিয়ার। তো এইটার ক্ষেত্রে আমরা যদি ইয়েতে দেখি তাহলে কি রকম হবে সেটা আমরা এবার দেখি। ট্রাই ইট ইউরসেলফ। দেখেন এই যে ব্লু আসতেছে, লাল হয়েছে এবং 160%, এটা হয়েছে কত 300%। আমরা যদি এখানে আমরা 300% দেই, রান, এটা নর্মালের চেয়ে আরো বড় হয়েছে। কিন্তু অনেক সময় মনে করতে পারেন এখানে 300% এবং এখানে 300%, এখানে 300% ছোট, এখানে 300% বড়, কারণ কি এখানে হেডিং হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। যদি আমরা হেডিং না দিতাম, যদি হেডিং 2 দিই তাহলে দেখেন কি হয়, এটা দেখেন কি হয়ে যায়, দেখেন নীলই থাকবে না, নরমাল হয়ে গেছে। কারণটা কি, এটা হয়েছে কারণ এখানে আমরা সিএসএস এ কি করেছি, এই যে এখানে সিএসএস ডিক্লেয়ার করেছি H2 তে, আর আমরা এখানে উল্লেখ করছি কি H1। যদি আমরা H2 দিই দেখেন এবার কি হয়, তখন আমার এটা আবার নীল হয়ে গেছে, নরমাল হয়ে গেছে। কারণ কি আবার এই সিএসএস এর সাথে এখানে কাজ করতেছে, তাই এরকম হয়ে গেছে। এখানে আমরা রান করে জিনিসটা দেখতে পাচ্ছি। এটা গেল আমার সিএসএস সাথে এই জিনিসগুলো। তবে সিএসএস যে কিভাবে ইউজ করে এগুলো সম্পূর্ণ আলাদাভাবে একটা ওয়েবসাইটের ভিতরে তৈরি করা হয়ে থাকে। নরমালি আমরা আলাদাভাবে এগুলো দেখতে পাই। আমরা একটু মিনিমাইজ করি। ফার্স্ট সেমিস্টার এখানে দিছিলাম, সেকেন্ড সেমিস্টার ঠিক আছে। এখানে আচ্ছা দেখেন এখানে দেখেন আমি কিছু শর্টকাট এটা কয়েকটা ধাপ দেখি। যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের 3টা ধাপ থাকে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, আর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কি, এটা হলো একটি অংশ যেটা ভিজিটরে সরাসরি দেখতেও ব্যবহার করতে পারে। এখানে ব্যবহৃত হয় HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলি। ডিজাইন বাটন, মেনু, এই জিনিসগুলি আমরা কি ফ্রন্ট এন্ড ডিজাইন করে থাকি। আর ব্যাক এন্ডে কি ডিজাইন করা হয়ে থাকে, ওয়েবসাইটের ভেতরে মেশিন ও সার্ভারে কাজ করে, ডাটাবেস, ইউজার লগইন, পেমেন্ট প্রসেস ইত্যাদি পরিচালনা করা হয়। আর এখানে ইউজ করা হয় কি PHP, পাইথন, Node.js এবং জাভা। এই জিনিস কোথায় ইউজ করতেছি, আমরা ব্যাক এন্ডে ইউজ করতেছি, ব্যাক এন্ড সাইডে ইউজ করতেছি। আর ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হইতেছে কি, এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটাবেসে ওয়েবসাইটে যে সকল তথ্য জমা থাকে, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, প্রোডাক্ট, এইসব জিনিস ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে কি ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে MySQL, MongoDB এবং PostgreSQL, এগুলো হচ্ছে এক্সাম্পল, এছাড়া আরো আছে। তবে সাধারণত কি এইগুলি আলাদা আলাদা থাকে বড় কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, এইসব কাজগুলি আলাদা আলাদা ব্যক্তি করে, কিন্তু
বাংলাদেশের ক্ষেত্রে বা নরমালি অনেক ক্ষেত্রে কি করা হয়, ছোট ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলি সবগুলি কাজগুলি একজনই করে থাকে। একটা দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ওয়েবসাইটের ক্ষেত্রে, নরমালি যে কোডগুলি লেখা আছে এখানে এক্সাম্পলটা দিয়েছিলাম একইভাবে, জাস্ট একই জিনিস ওইখানে যে জিনিসটি বলেছি এখানেই একই জিনিস। এখানে দেখেন আমাদের এখানে উল্লেখ করেছি HTML নরমালি দেখেছি, এখানে আবার কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ এখানে উল্লেখ করা হয়েছে, কারণ এই ওয়েবসাইটটা শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করবে, এই জন্য এখানে উল্লেখ করে দিচ্ছে ইএন দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই হেডারে ইউজ করা হইতেছে। এখানে হেডিং এর হেডারের ভিতরে গেছে, এর মধ্যে টাইটেল আছে মাই ফার্স্ট ওয়েবসাইট, টাইটেল স্টাইল, এই স্টাইলে এই অংশটা আছে সিএসএস ইউজ করা হয়েছে, সিএসএস ইউজ করা হয়েছে, এবং তারপর আছে বডি, এই বডি পার্টের ভিতরে আমরা এই জিনিসটা তৈরি করতেছি। এখানে আর তেমন কিছু নাই, আমরা তৈরি করতেছিলাম একটা শীটে এই টাইপের করে সুন্দরভাবে। আমি এটা আপনাদের জন্য তৈরি করে দিব, নেক্সট ক্লাসের আগেই পেয়ে যাবেন, মানে সামনে রবিবারে আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসের আগেই পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা জিনিস হচ্ছে, আছেন লাইনে? স্যার জি স্যার, জি স্যার আপনি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমি বর্তমানে স্যার যদি কেউ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট স্কিলড হয় মানে ভালোভাবে শেখে তাহলে স্যার কেরিয়ার কেমন ফিউচার বর্তমানে? আপনি একটা কথা কিন্তু এর মাঝখান দিয়ে বলছেন, সেই কথা কিন্তু আমি শুনতে পাইছি, ভালোভাবে যদি করে, আপনি যদি ভালোভাবে মাটিও কাটেন পারফেক্টলি, তাইলেও আপনার কাজের অভাব নাই। আপনি ওয়েব ডেভেলপমেন্ট তো অনেক বড় কাজ, যদি সেটা পারফেক্টলি করেন, হিউজ ডিমান্ড আছে যদি পারফেক্টলি করেন। তো একটা বছর যাবত লেগে আছে এখন পারফেক্ট হতে পারিনি, ভালো করে কাজ করতে পারি না এখনো। হ্যাঁ, পারফেক্ট করতে হবে, কারণ কি আপনার এখনকার যুগটা হয়েছে কি ওয়াল, আপনার এরিয়া কিন্তু এখন ফিক্সড না, হোল ওয়ার্ল্ড আপনার জন্য প্রস্তুত। আর কম্পিটিশন আপনার এখন, কারো বাড়ি আছে মনে করেন উত্তরবঙ্গে, কারো দক্ষিণবঙ্গে, কারো মিডলে, কারো ঢাকাতে, কারো রাজশাহী, কারো নওগাঁ, কারো দিনাজপুর, কারো ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় আছে। আপনি শুধুমাত্র ওই জোন নিয়ে যে চিন্তা করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনাকে চিন্তা করবে ওয়ার্ল্ডের সাথে কম্পিটিশন করার মতো করে আপনি করতে পারেন। আপনার শুধু ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফুল প্রজেক্ট দরকার না, আপনি যদি পারফেক্টলি সিএসএস করতে পারেন, পারফেক্টলি পিএইচপি পারেন, পারফেক্টলি ল্যারাভেল পারেন, তবে আমি আপনাকে বলবো আপনি যদি করেন মিনিমাম ল্যারাভেলটা করেন। যদি কেউ ওয়েব ডেভেলপমেন্ট করতে যান ল্যারাভেল নিয়ে চিন্তা করবেন, আপনার ওই ছোটখাটো বগিসুগি দেখে লাভ নেই, বাংলা কথা যেটা, করলে করার মতো করতে হবে। ওই জিনিসটা নিজের স্যার ভিতরে স্যার লারাভেল তো স্যার ব্যাকএন্ডের জন্য স্যার নোড.জেএস আর লারাভেল স্যার দুইটার কোনটা আগে আছে স্যার এখন চাহিদার দিক দিয়ে? বুঝতে পারেনি কি বললেন স্যার আপনি? লারাভেল তো স্যার ব্যাকএন্ডের জন্য, তো স্যার নোড.জেএস নাকি লারাভেল স্যার কোনটা আগে আছে চাহিদার দিক দিয়ে স্যার? আপনি লারাভেল, আমি আপনাকে নরমালি বলি, যেমন মনে করেন আপনি HTML তো আপনাকে শিখতে হবেই, CSS এর বেসিক কোডও জানতে হবে, এবং PHP জানতে হবে। PHP, HTML, CSS এই তিনটা আপনার লাগবে, এটা আপনাকে বেসিক লেভেল কমপ্লিট করতে হবেই, এর বিকল্প নাই। জাভাস্ক্রিপ্ট নাকি শেখাই লাগে জেএস? হ্যাঁ, স্যার জাভাস্ক্রিপ্ট জেএস জাভাস্ক্রিপ্ট নাকি স্যার শেখাই লাগে? আমি আপনাকে বলি এইবার, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোড লেখার দরকার নাই। হাউ টু ইউজ জাভাস্ক্রিপ্ট কিভাবে কোডিং করা হয়, কি লেখা হয়, এই আইডিয়া নিবেন, জাস্ট আইডিয়া। আমি আপনাকে সিম্পল একটা জিনিস দেখাই, একটু দেখেন, একটু লাইনে থাকেন। আচ্ছা, আপনাদের এই পরীক্ষার পরে, আপনাদের ফাইনাল পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, আমি ফ্রি আপনাদেরকে 3টা ক্লাস করাবো, যদি আপনারা রাজি থাকেন। জি স্যার। জি স্যার। কিসের উপর স্যার? কোন সিলেবাসের ভিতরে না, সিলেবাসের বাইরে, ফুল ফ্রি, এবং সেখানে ভিতরে একটা জাস্ট একটা টপিকস এর উপরে করাবো, আর কিছু না, শুধু একটা টপিকস এর উপরেই। আর টপিকসটা আমি চিন্তা করে বাহির করে দিব, যেটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এটা কম্বো প্যাকেজ বলতে পারেন, সবকিছু মিলাইয়া জাস্ট 3টা করব, একটা 2.5 ঘন্টা করে 3টা সেশন হবে, এক একটা
2.5 ঘন্টা করে, 1 ঘন্টা 2 ঘন্টা হয় না। আমি নরমালি আগে, এখন আপনাদের হয়তো 1.5 ঘন্টা ক্লাস করাই, 1 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা নিয়ে যাই টেনে, এর বেশি তো নেওয়া যায় না। ওইগুলি এখানে কমপ্লিটলি ওয়ার্কশপ টাইপের 2.5 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টার কম হবে না। প্রয়োজনে সামনে মাঝখান দিয়ে একটা ব্রেক দিব 10-15 মিনিটের, তারপর আবার শুরু করব। 3 ঘন্টা করে একদম কম্পিউটার পরিচর্যা থেকে শুরু করে আপনার একটা অফিস ম্যানেজমেন্ট করার জন্য যা দরকার হয় ওই লেভেল পর্যন্ত নিয়ে যাব, যাতে কাজ করে খাইতে পারেন, যে কোনো জবের ক্ষেত্রে যাতে লাগে, ওই রকম একটা কোর্স। এবং সেটার মধ্যে এআইও থাকবে, এআই তো জি অবশ্যই স্যার, থাকবে। আমাদের ফিউচার এবং জন্য আপনি যে একটু টিচিং যদি করেন, অ্যাকচুয়ালি মূলত আপনাদের টিচিং করানোর জন্য যা দরকার সেটা আমি করে দেব। আপনাদের যে আমি শিটগুলি যে করতেছি, আপনাদের শিটগুলি দিচ্ছি না আমি, আমার অফিস টাইম 8টা থেকে জি 6টা স্যার, পর্যন্ত। দিতেছেন তো। এই অফিস টাইম কন্টিনিউ করতেছি, আপনাদের শিটগুলি বানাইতেছি। শুধুমাত্র এই কাজ করি না, আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, অন্যান্য কাজও করি, আরো 2টা কাজ করি, চাকরি করি, তারপরে আপনাদের ক্লাসগুলি নিই। তো এই ফাঁকে এগুলি সবগুলিতে করতেছি এবং শিটগুলিতে সবকিছু করতেছি। আমি কিভাবে করি, কিভাবে শর্টকাটে করা যায়, ওই জিনিসগুলিও বলতে পারেন যে আপনাদের আমি বলে দিব। মনে করেন যে আমি এটা তাহলে মাস্টারি বলবো, মাস্টারি কোর্স। মাস্টারি কোর্স বলতে পারেন। নেটটা একটু স্লো কাজ করতেছে, নরমাল চ্যাট জিপিটি ঢুকতে এত সময় লাগতেছে। স্যার, আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, করতে পারি স্যার? বলেন বলেন। স্যার, আমার গত 2 দিন আগে আমার ওয়েবসাইটটায় কোনো এক বিদেশি হ্যাকাররা হয়তো বা আমার ওয়েবসাইটে সিএসএস এর সি প্যানেলের মধ্যে public.html এর মধ্যেই আমার index.php এর মধ্যে আমার কোড ঢুকাইতেছে, দেওয়ার ফলে ওখানে যে ওরা যেভাবে কাঠামো করছে সেরকম একটা লোক ওয়েবসাইটে প্রথমে ভেসে উঠতেছে, লেখা আসছে যে কোন দেশের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে। আর আমি সেইটা পুরো ওই এটা index.php ফাইলটা ডিলিট করে দিয়ে আমি ওই এআই দিয়ে একটা জেনারেল একটা পেজ তৈরি করে এখানে ইনপুট করে সেভ দিয়ে মানে কোনোরকম একটু ঠিকঠাক করছি। এটা কিভাবে এটা সম্ভব? এটা কি ওরা আমাদের ব্যাক এন্ডে ঢুকে কি করছে, নাকি কোনো ইনজেকশন, ওই যে কি বলে এসকিউএল ইনজেকশন বা কোনো প্রকার ফিশিং কোন টাইপের অ্যাটাক করছে স্যার, এটা বুঝতেছে না আমি। আসলে এই জিনিসটা না দেখে বোঝা যাবে না ব্যাপারটা কি হয়েছে। স্যার, এটা কি সম্ভব যে ওই আমার ইয়েটা আমার সি প্যানেল অ্যাক্সেস না করে ওর মধ্যে কোড ঢুকাই দাও? অ্যাক্সেস না করে কোড ঢুকিয়ে দিছে আপনি জি বলতেছেন? স্যার, জি। অ্যাক্সেস না করে কোড ঢুকিয়ে দেয় না, অ্যাক্সেস তো অবশ্যই করে। মানে আমার সি প্যানেল অ্যাক্সেস ছাড়াই কোনোভাবে ওয়েবসাইটের সি প্যানেলের মধ্যে কোড ঢোকানো কি সম্ভব? অ্যাক্সেস তো অবশ্যই করছে, কিন্তু অ্যাক্সেস করার জন্য যে একেবারে সরাসরি যাইয়া সি প্যানেলে ঢুকে এভাবে অ্যাক্সেস করতে হবে এরকম না। হ্যাঁ, এরকম বাদে অন্যভাবে এরকম না, অ্যাক্সেস করা সম্ভব স্যার? এরকম ভাবে করতে হয় না, এরকম ভাবে করার প্রয়োজন হয় না। আপনি জাস্ট কোড লিখে দিবে, ঠিক আছে? হ্যাঁ। কোডের মাধ্যমেই কাজটা হয়ে যায়, সরাসরি ফিজিক্যালি ভাবে অ্যাক্সেস করতে হয় না, কোড দিয়ে অ্যাক্সেস করে ঢুকে যায়। আপনাদের একেবারে সি প্যানেলে যাইয়া আমরা এখানে অ্যাড্রেস লিখতেছি না, এখানে লিখে যেমন আমরা যেমন মনে করেন একটা ওয়েবসাইট সাপোজ এদিকে w3schools.com/cpanel লেখা এন্টার হ্যাঁ। দিলাম, সাইডে আসলো ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, ঢুকলাম, ঢুকে এরপরে কোড ঢুকে লিখলাম, এরকম না, এরকম না। এটা একদম কোডটাই ওইভাবে তৈরি করা হয় যেটা ভেঙে চুরে ভিতরে ঢুকে যাবে, সব চেঞ্জ করে দিবে, ব্যাপারটা ওইভাবে হয়। আপনার মূলত আমার এইসব মনে ক্ষেত্রে হচ্ছে যে অন্য কোনো ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলি আপনার হ্যাক হয় সার্ভার থেকে, হোস্টিং সার্ভার আছে না, সার্ভার থেকে জি যদি স্যার, যে সার্ভার হোস্টিং যেখান সার্ভার। থেকে আপনি হোস্টিং করে নিয়েছেন, হোস্টিং ওই সার্ভারটা যদি মনে করেন যে সিকিউরিটি উইক থাকে, তাহলে ওইখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাক্সেসটা নিয়ে নেয়। ওইখান থেকে নিলে একবারে মনে করেন বাল্ক অফ ওয়েবসাইটের অ্যাড্রেস পায়, ওদেরকে হিট করতে পারে। আবার নির্দিষ্ট স্যার, ওয়েবসাইট, আমার মনে হচ্ছে যে আমি তো ইবিএন হোস্ট থেকে নিয়ে ওইটা খুব একটা সিকিউর মনে হচ্ছে না। ওরা মনে হচ্ছে সার্ভার অ্যাক্সেস সার্ভারের মাধ্যমে হ্যাকাররা ওই অটো ওয়েবসাইট করে সার্চিং করে করে অটোমেটিক এরকম
অ্যাকশন বা করছে। হ্যাঁ, করতে আ পারে। একটা জিনিস আ হচ্ছে কি তো আপনার সাইটটা কিসের ছিল? কি দিয়ে তৈরি করা ছিল? এটা ওই ডিরেক্ট সি প্যানেলের মধ্যে ওই আপনার হাতে কোড লেখা ছিল ওয়ার্ডপ্রেস ছাড়া। না, এটা কি হচ্ছে PHP দিয়ে করা? পিএসপি দিয়ে, হ্যাঁ পিএসপি দিয়ে PHP তে হার্ড কোড না প্রোগ্রামিং ডাইনামিক ভাষা কোড? পিএসপি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হার্ড না হার্ড কোড হার্ড না কোড ওই ডাইনামিক? এআই দিয়ে লিখে ই করা, রিপ্লেস বলতে ওই যে এআই এর মাধ্যমে করছিলাম আর কি। আচ্ছা, এআই থেকে কোড লিখে লিখে ওখানে করেছিল, মানে হার্ড কোডই বলতে পারেন। হ্যাঁ ওখানে করেছি। এটা হার্ড কোডই। হ্যাঁ যেমন যেমন মনে করেন যে আমি যে এখানে আহ যেন একটা কোশ্চেন করেছি তাকে, মেক এ শিট ফর বেসিক ওয়েব ডেভেলপমেন্ট ইন বাংলা। দেখার পর সে বাংলায় আমাকে দেখেন কত সুন্দর করে লিখে দিচ্ছে এখানে, ঠিক আছে? তো বুঝছে। এইখানে সে সুন্দর লেগে গেছে। যেমন তারপর আবার কি ক্যাসকেড স্টাইল শিটে কি করতে হবে, যেমন সিএসএস, তারপর বডিতে কি লিখতে হবে, কিভাবে কি করতে হবে, এখানে নরমালি সব দিয়ে দিছে। আর এখানে যেমন দেখেন এই যে ফ্রেমওয়ার্ক, জনপ্রিয় ফ্রেমওয়ার্ক পিএইচপি লারাভেল, এই যে সবাই কিন্তু এক কথা বলতেছে পিএইচপি লারাভেলটা খুব জনপ্রিয়। এই লারাভেলটা জনপ্রিয় যেগুলি সবচেয়ে বেশি ইউজ হয় পাইথনের ক্ষেত্রে ডিজেঙ্গো আর হচ্ছে ফ্লাস্ক, জাভাস্ক্রিপ্ট এর নোড জেএস। এই যে নোড জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্ট ইউজ করলে সুবিধা হয় কি, একটা পেজের লোডিংটাও অন পেজই হয়, আপনার ইউআরএল থেকে রিফ্রেশ নিচ্ছে না, সে শুধু অন পেজই সে কোডটা নিয়ে নিতে পারে, এই জন্য ফুল পেজ রিফ্রেশ করার প্রয়োজন হয় না। আর যে ডাটাবেসগুলো আমরা ইউজ করি মাই এসকিউএল, মঙ্গোডিবি আর হচ্ছে প্রস্টেজ এসকিউএল এবং এসকিউএল লাইট। দেখেন আমি তাকে একটা কোশ্চেন করেছি, সে আমাকে যত ধরনের কোশ্চেন আছে আমাকে কিন্তু আমার সামনে চোখে এনে দিচ্ছে। এনে দেওয়ার কারণে এখান থেকে আপনার যা যা প্রয়োজন হচ্ছে সেগুলো নিয়ে নিতে পারতেছেন। তা আপনার কোশ্চেনটা কিভাবে করবেন সেটা হচ্ছে দেখার বিষয়। তারপরে দেখেন এখানে আমাকে কি করছে, একটা পিডিএফ ফাইল বানাই দিয়েছে সরাসরি, মেক ইটস ডিটেলস অ্যাজ এ পিডিএফ ফাইল। বলছি যে এই জিনিসগুলি এইভাবে না, আরো ডিটেলস ভাবে আমাকে একটা পিডিএফ ফাইল বানিয়ে দাও। তো সে পিডিএফ ফাইল দেখে, যদিও সে এমন এক পিডিএফ ফাইল বানাইছে যেটা ইউজ করার মতো না। দেখেন আমি একটা পিডিএফ ফাইলটা দেখি। জি স্যার, এই এআর পিডিএফ ফাইলটা দেখা যায়, মানে পাওয়া যায় না, তেমন ইফেক্টিভ দেখেন না না, কি করছে, দেখলে বুঝবেন। সাপোর্টই করে না ভাষাগুলা। হ্যাঁ, কি করছে পিডিএফ ফাইলটা, সে আমাকে বলছে ডিটেলস পিডিএফ ফাইল বানিয়ে দিতে, সে আমাকে কি ফাইল বানিয়ে দিছে। সবসময় যে ভালো আসবে সেটা না, অনেক সময় এরকমও আসে, ঠিক আছে? তো সো এত বাজেও আসতে পারে, আবার ইনফরমেশন সারও আসতে পারে, যে সে যে 100% পারফেক্ট সেটা না। তো সে বলতেছে তুমি চাইলে আমি পিডিএফ, ডকএক্স এবং এক্সেল শীট টেবিল আকারে তৈরি করে দিতে পারি। আমি ঠিক আছে, মেক ইট ডিটেলস অ্যাজ এ পিডিএফ ফাইল, তুমি পিডিএফ ফাইল আকারে আমাকে দাও। তো এখন বিষয়টা হচ্ছে আমি কিভাবে কোশ্চেন করব, কিভাবে একটা ইনফরমেশন এখান থেকে নিতে পারবো, এই ইনফরমেশন গুলি কোথায় কিভাবে কাজ করতে পারবো, এইসব বিষয়ে আমি চাইতেছি আপনাদের একটু দেখাই দিতে বেসিকলি, যাতে আমার কথা হচ্ছে যাতে আপনি আপনাকে যতটুকু শিখাচ্ছি দেখাচ্ছি এই নিয়ে যাতে আপনাদের উপকার হয়, যাই শিখছেন তা নিয়ে যাতে উপকার হয়, সামনে যাতে অন্তত মনে থাকে, বা কাউকে আপনি কিছু শিখাতে পারেন দেশের। তো এখন যেটা হচ্ছে গিয়ে আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করলাম। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের যে শীটটা আছে, যেটা বলছি যে কোশ্চেনের জন্য যেটা দেওয়া আছে ওয়েব ডেভেলপমেন্ট, জি বুঝতে পারিনি, নিয়ে নিছি। ওকে, আচ্ছা আচ্ছা, এইটাই খুঁজতেছিলাম, এইটা আমি মূলত তৈরি করেছিলাম আপনাদের জন্য। এইটা ঠিক আছে, গুছিয়ে দিয়েছিলাম, ওইটা লিখছিলাম, গুছানো হয় নাই, এটাই আমি খুঁজতেছিলাম। যেখানে মনে করেন এই যে AKM আমার নামটা দেওয়া আছে। স্যার এগুলো সব ভাইবা কোশ্চেনের জন্য না? শুধু ভাইবা কোশ্চেনের জন্য? ভাইবা কি এত কোশ্চেন জিজ্ঞেস করে বলেন? না, প্র্যাকটিস করব ভাইবার জন্য আর কি। ভাইবার জন্য না, আপনি জানার জন্য দিছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা আর ঠিক এটা আছে। জানা হলে যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে তাহলে আপনি উত্তর তো দিতে পারবেনই, এবং আর সেটা তো পারবেন, এবং আপনি এই সম্পর্কে জানতে পারবেন। আপনাকে বললো পিএসপি, বলেন তো পিএসপি ফুল অ্যাব্রিভিয়েশন কি? হাইপারটেক্সট প্রসেসর। তো এরকম ভাবে আর কি, যে দেখেন কি কি আছে, এই জিনিস কোশ্চেন করলে মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের উপরে 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেন করলে মোটামুটি মনে করেন শর্ট কোশ্চেন আকারে আপনি একটু ধারণা হয়ে যাবে যে এই ব্যাপারে কি জিনিসটা কি, ঠিক আছে? আর
যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যে কোনো এই ধরনের কোনো ভাইবা ফেস করলে, শুধু এখানে এই ভাইবা না, আপনি যদি কোনো স্কুলে চাকরি করতে যাবেন যখন, তখনের ভাইবাও আপনার জন্য কাজে লাগবে। এবং আপনি যখন টিচার হবেন তখন আপনাকে যে কোনো একজন কোশ্চেন করতে পারে, তখন আপনি তার সম্পর্কে কি বলবেন সেটারও অ্যান্সার আপনি পেয়ে যাবেন। মানে আপনার নিজের জ্ঞানের পরিধি বাড়বে এবং পরীক্ষা ভালো করতে পারবেন। আপনি যদি এটা যদি কোনো উত্তর না দেন প্র্যাকটিক্যালে, মনে করেন আপনি কিছুই বললেন না, তো তাই বলে কি আপনি প্র্যাকটিক্যালে ফেল করেন? করেন না কিন্তু। এই জন্য বলছি যে পরীক্ষার জন্য না, শুধু আপনার নিজের জানার জন্য, নিজের জন্য পড়েন। আচ্ছা, এটা আমি এই শীটটাই দিয়ে দিচ্ছি ওইখানে। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে আগামী রবিবার দিন। রবিবার দিন কি ক্লাস আছে? দেখি আমরা রবিবার দিন কি ক্লাস আছে। রুটিন, রবিবার দিন আমরা পাবো ডিজিটাল সিস্টেম, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে কমপ্লেক্স সাবজেক্ট ডিজিটাল সিস্টেম। এবং 18 তারিখ রোজ মঙ্গলবার অবশ্যই আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। ফার্স্ট ক্লাস হবে সি এর মেন ক্লাস। ওই ক্লাসে যারা উপস্থিত থাকবেন, যারা যে এটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সি হয়ে যাব পানিবাদ, সহজ হয়ে যাব। টোটাল সি এর একটা মেন বেসিকটা এখানে চলে আসবে। ডিজিটাল সিস্টেম, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।